আন্দামান বাঙালিদের নাগালের মধ্যে সবথেকে সুন্দর একটি আইল্যান্ড, যেখানে যাওয়ার স্বপ্ন সব বাঙালিদেরই মনের মধ্যে কোথাও না কোথাও একটা থেকে যায়। এই আন্দামান নিকোবর আইল্যান্ডটি ছোট বড় অনেকগুলি আইল্যান্ড নিয়ে তবে তৈরি হয়েছে। এর মধ্যে অনেকগুলোই ট্যুরিস্টদের জন্য ওপেন আছে, সবকটা আইল্যান্ডে আবার যাওয়া যায় না। যাওয়া যায় এরকম আইল্যান্ডগুলোর মধ্যে হ্যাভলক, নীল এগুলো ফেমাস। এই নীল আইল্যান্ডটি একটু আন্ডাররেটেড হলেও এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, একবার গেলে আপনার ফিরে আসতে মন চাইবে না। গ্রামীণ পরিবেশে সি বিচের ধারে কটা দিন কাটাতে কিন্তু দারুণ লাগবে। আজকের ভিডিওতে তাই এই নীল আইল্যান্ড নিয়ে থাকবে বিস্তারিত তথ্য। কোথায় থাকবেন, কত টাকা খরচা হবে, কিভাবে আপনার ট্যুর প্ল্যান করবেন আর কি কি দেখবেন, এই সমস্ত নিয়ে থাকবে আজকের ভিডিও। কোরাল দিয়ে মোড়া অগাধ ন্যাচারাল রিসোর্সের সম্ভার এই নীল আইল্যান্ড। চলুন দেখে নিই এখানে গেলে কি কি আমরা দেখতে পাবো। নীল আইল্যান্ডে পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে হ্যাভলক এবং হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে ফেরির মাধ্যমে পৌঁছতে হবে। এই ফেরি আপনি অনলাইনে বা কাউন্টার থেকে বুক করতে পারেন, তবে দুদিন আগে বুকিং করতে হবে। গভর্নমেন্টের কাউন্টার থেকে বুকিং করলে 700-800 মতন ভাড়া পড়ে। আর যদি আপনি কোনো ফেরি এজেন্সি বা কোনো প্রাইভেট কোম্পানি থেকে বুকিং করেন তাহলে খরচাটা একটু বেড়ে যায়, সেক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা পার হেড পড়ে। তবে এই টাকাটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। নীল আইল্যান্ডে পৌঁছে প্রথমে আপনি একটি স্কুটি বা বাইক ভাড়া নিয়ে নিন। এখানে স্কুটির ভাড়া অনেকই কম, 500 থেকে 700-র মধ্যে ভালো স্কুটি পেয়ে যাবেন এবং সাথে দুটি হেলমেটও এরা প্রোভাইড করে দেয়। গাছগাছালিতে ভরা নীল আইল্যান্ডের প্রতিটি রাস্তার মোড়ে আমাদের গ্রাম বাংলার পটভূমি মনে করিয়ে দেয়। এত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ, যেতে যেতে চোখ জুড়িয়ে যায়। নীলে আমরা এই হোটেলটিতে ছিলাম। এখানের ভাড়া পড়েছিল নন এসি 1500 টাকা পার নাইট। আর এখানকার অ্যাটাচ যে রেস্টুরেন্ট বা খাওয়া দাওয়াও খুবই ভালো ছিল, রিজনেবল প্রাইসে সব কিছুই অ্যাভেলেবেল। এবার বলবো নীলে কি কি বিচেস আছে। এখানকার ফেমাস বিচগুলোর মধ্যে সীতাপুর বিচ হচ্ছে সানরাইজের জন্য ফেমাস। এছাড়া সানসেটের জন্য ভরতপুর বিচ আর ন্যাচারাল ব্রিজ, এই বিচটি ফেমাস। তবে এই ন্যাচারাল ব্রিজ দেখতে আমরা গেছিলাম সকালবেলা, কারণ সকালবেলা লো টাইডের সময় অনেক কিছু এখানে দেখা যায় বা এক্সপ্লোর করা যায়। এখানের মেইন আকর্ষণ এই কোরালে ঘেরা বিচটি তো আছেই, সাথে অনেক ন্যাচারাল হ্যাবিটেন্টও দেখতে পাওয়া যায়। এই দেখুন, বিভিন্ন জায়গায় কোরালের মাঝখানে মাঝখানে গর্তে জল জমে আছে আর সেখানে প্রচুর ন্যাচারাল হ্যাবিটেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর সকাল সকাল আসার আরেকটাও মেইন কারণ হলো, যেহেতু এটা সানসেট পয়েন্ট তাই সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর ভিড় হয়, তাই ট্যুরিস্টদের ফাঁকে আপনি প্রকৃতির শোভা কিন্তু খুঁজে পাবেন না। তাই এখানকার প্রাকৃতিক পরিবেশ যদি উপভোগ করতে চান তাহলে একটু অসময়ে গেলে সেটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। ন্যাচারাল ব্রিজ দেখার জন্য আপনাকে বিচ থেকে হেঁটে অনেকটাই ভেতর দিকে যেতে হবে। এইদিকে সেই রাস্তা। এখানে গাছগুলো কিরকম অদ্ভুত অন্যরকম দেখতে। এই পুরো বিচটি কিন্তু কোরাল দিয়ে তৈরি। এগুলো পাথর মনে হলেও এগুলো কিন্তু কোরালের টুকরো দিয়ে এই পুরো বিচটি সাজানো। এখানে একটি ন্যাচারাল ব্রিজও আছে, সেটা আপনাদের এক্ষুনি দেখাবো। এই ব্রিজটিও পুরোই কোরাল দিয়ে তৈরি।
এই দেখুন, মনে হচ্ছে পাথরের আর্চ ভেঙে তৈরি হয়েছে এই ব্রিজটি, কিন্তু এটি কোরাল দিয়ে তৈরি। কত রকমের বিচিত্র মাছ এখানকার জলে আশ্রয় নিয়ে আছে। আসলে হাই টাইডের সময় যখন সমুদ্রের জল এই কোরাল এরিয়াটাতে ঢুকে পড়ে, তার সাথে সাথে কিছু মাছও এখানে এসে পড়ে। আবার যখন লো টাইডে জল নেমে যায়, কিন্তু মাছগুলো এখানকার গর্ত বা বিভিন্ন রকম খাঁজে খুঁজে আটকা পড়ে যায়, আর সেই মাছগুলোই লো টাইডের সময় আমরা এখন দেখতে পাচ্ছি। এই দেখুন, এটা কিন্তু জীবন্ত কোরাল। এটা কি মাছ বুঝতে পারছি না, তবে এর পাশে এই কালো কালোগুলো সম্ভবত শিয়ারচেন, যার মূল্য বৈদেশিক বাজারে কিন্তু প্রচুর। এত সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশ ফাঁকার জন্য আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারছিলাম, নচেত মানুষের ভিড়ে আর লোকের পোজ দেওয়ার ভিড়ে এই সৌন্দর্য কোথায় যেন হারিয়ে যায়। এটি কিন্তু জ্যান্ত কোরাল। এখানে বেশিরভাগ কোরালই দেখলাম বালি চাপা পড়ে কিরকম মৃতপ্রায় হয়ে আছে। এগুলো কোরাল, কিন্তু এগুলো মরে গেছে। জলের তলায় সবুজ প্ল্যান্ট। জলের মধ্যে এইসব জীবগুলোকে হাত দিয়ে ফিল করার অনুভূতিই আলাদা। এতদিন অ্যাকুয়ারিয়ামে কাঁচের বাক্সের মধ্যে এরকম লাল নীল মাছ দেখে এক্সাইটেড হয়ে যেতাম। এখন চোখের সামনে এরকম প্রকৃতির মধ্যে খোলা সমুদ্রের জলে এদের ঘুরে বেড়াতে দেখে কি যে আনন্দ হচ্ছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে একটা ব্ল্যাক ম্যান্টিস দেখতে পেলাম। এখানে আবার একটা ধূসর রঙের। পুরো জায়গাটাই জলের নিচে কোরাল আর শ্যাওলাতে ঢাকা। কিছু কিছু সবুজ উদ্ভিদও দেখতে পেলাম জলের মধ্যে। এই জায়গাতে অনবরত জল আসার জন্য পুরো জায়গাটা কিন্তু খুব পিচ্ছিল। খুব পা ফেলে ফেলে ভালো করে সাবধানে না গেলে যে কোনো সময় পড়ে যাওয়ার কিন্তু খুব পসিবিলিটিস। ডিসকভারি থেকে এটুকু জানি যে এই মেন্টিস কিন্তু মাথা দিয়ে খুব সজোরে আঘাত করতে পারে। সেই আঘাত একটা হাতুড়ির ওজনের সাথে তুলনা করা যায় এবং যে কোনো সময় আপনাকে রক্তাক্ত করে দিতে পারে। এটাও কোনো একটা বিশেষ প্রজাতির স্পিসিস। হাত দিয়ে ছুলে বেশ গুটিয়ে গেল দেখলাম।
সমুদ্রবক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেরিন লাইফ উপভোগ করতে করতে সময় যে কোন দিক দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। এগুলো একসময় জীবন্ত কোরাল ছিল। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণে এই কোরালগুলো মরে গেছে, তাই এগুলো দেখতে এখন পাথরের মতন মনে হলেও কোনো এক সময় এগুলো জীবন্ত রং বেরঙের কোরাল ছিল। আন্দামানে একটি বিশেষ সুবিধা আছে, স্কুবা বা স্নর্কলিং করে জলের তলায় সমুদ্রের মধ্যে যে সমস্ত কোরাল বা সামুদ্রিক প্রাণী রয়েছে বা মাছ রয়েছে সেগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু এই জায়গায় এসে দেখতে পেলাম কোনো স্নর্কলিং বা স্কুবা ডাইভ বা সিওয়াক ছাড়াও সমুদ্রের তলার জীবন, যে হ্যাবিটেন্টগুলো সমুদ্রের তলায় দেখতে পাওয়া যায় সেগুলো এখানে খালি চোখে আপনারা উপভোগ করতে পারবেন, তাও একদম নিখরচায়। মোটামুটি ঘন্টা দুয়েক আমরা এখানে কাটিয়েছিলাম। তারপরে ধীরে ধীরে জোয়ারের জল বাড়তে শুরু করলো, বুঝতে পারলাম এবার ফেরার সময় হয়ে এসছে। এখান থেকে বেরোনোর আগে ভাবলাম একটু বসে জলের মধ্যে পা ডুবিয়ে ফিশ পা নিলে কেমন হয়। যদিও মাছেরা আমার ধারে পাশেও ঘেঁষেনি, কিন্তু অনুভূতিটা দারুণ ছিল। যাই হোক, এখান থেকে ফিরে নীল আইল্যান্ড আসা যেন আমাদের কাছে সার্থক হয়ে গেছিল। অনেকেই নীল আইল্যান্ড খুব একটা পছন্দ করেন না। খুব বড় রেস্টুরেন্ট বা মল বা শপিং প্লেস সেরকম কিছুই হয়তো নেই, কিন্তু একটা গ্রামীণ পরিবেশে কাটাতে কিন্তু দারুণ লাগবে। আর নিজের চোখে যদি এরকম ন্যাচারাল হ্যাবিটেন্ট, সি লাইফ, মেরিন লাইফ দেখতে চান, তাহলে আমি অবশ্যই করে বলবো নীল আইল্যান্ড মিস করবেন না। আর জোয়ার ভাটার টাইমটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এই জোয়ার ভাটার টাইমের ওপরেই আপনাদের সব কিছু দেখা না দেখা নির্ভর করছে। তাহলে আজকের নীল আইল্যান্ডের ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আন্দামানে আপনারা কোথায় স্নর্কলিং বা স্কুবা ডাইভ করতে পারবেন, তার খরচাই বা কীরকম হয়, আর তার জন্য কি কি প্রিকশন লাগে, সেই সমস্ত নিয়ে একটি ভিডিও বানাবো। আশা করি সাথে থাকবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।